আসসালামু আলাইকুম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? একটা দল স্বাধীনতার নাম ভাঙাইয়া তারা যে বাংলাদেশে কি পরিমাণ অত্যাচার করছে, কি পরিমাণ জালিয়াতি করছে স্বাধীনতার নাম ভাঙাইয়া। এখন আর তারা স্বাধীনতার নাম ভাঙাইয়া অ্যাটলিস্ট স্বাধীনতার নাম ভাঙাইয়া তারা চাঁদাবাজি, ক্ষমতা দখল, দুর্নীতি করা এসব করতে পারবে না ইনশাআল্লাহ। ইলিয়াস ভাই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে যে একটা সারপ্রাইজ দিল, আসলে পুরো বাংলাদেশের মানুষ পুরো হ্যাং হয়ে গেছে কালকে। আমরা চিন্তাই করতে পারি না যে আসলে মেজর ডালিমের মতো একটা মানুষকে ইলিয়াস ভাই লাইভে নিয়ে আসবে। লাইভে কোনো রিপোর্ট না, ডাইরেক্ট লাইভ, সরাসরি লাইভে নিয়ে আসবে। বাংলাদেশের মিডিয়া সহ ইন্ডিয়ার বড় বড় মিডিয়া কত ট্রাই করছে যে শেখ মুজিবের হত্যা করছে কারা, শেখ মুজিবকে কারা হত্যা করছে, তাদের কোন রকম খোঁজ নেওয়ার জন্য, তারা কোথায় আছে, কেমন আছে, একটা রিপোর্ট বানানোর জন্য কত ট্রাই করছে বড় বড় মিডিয়া, কিন্তু কেউ পারে নাই। সবাই ব্যর্থ হয়েছে। এমনকি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল তারা ব্যর্থ হয়েছে যে আসলে শেখ মুজিবের হত্যাকারীরা কোথায়। কিন্তু ইলিয়াস ভাই, ওহো, কিভাবে যে তিনি মেজর ডালিমের মতো একটা মানুষের সন্ধান পাইছে, তিনি তাকে তার চ্যানেলে ইনভাইট করছে এবং সেটা মেজর ডালিম অ্যাকসেপ্টও করছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে আর যাই হোক, মেজর ডালিমের কথা শুনে মনে হয়েছে যে আসলে তিনি মিথ্যা বলেননি। তিনি, তার বয়স হয়ে গেছে যথেষ্ট, কিন্তু তিনি মিথ্যা বলেননি। তার কথাগুলো তিনিও খুবই ঠান্ডা মাথায় ভেবে চিনতে তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছে। সুতরাং যারা জয় বাংলা বলে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে শুধুমাত্র আওয়ামী লীগের দান বলে এতটা বছর তারা ক্ষমতায় ছিল, তারা কথায় কথায় মানুষের সামনে যাকে তাকে বলতো রাজাকার, তুই বিএনপি, তুই জামাত, তাদের মতের অমিলে গিলে তারা বলতো কি যে তুই রাজাকার। আর একমাত্র আওয়ামী লীগই শুধু তারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে। তাদের মতের বিরুদ্ধে যারা যেত তারা প্রত্যেকেই হয়ে যেত রাজাকার। কিন্তু বীর উত্তম, মেজর ডালিম, তিনি কালকে স্বাধীনতার আগে ও পরের যত সত্য ঘটনা তিনি যেভাবে এক্সপ্লেন করলেন, তাতে করে আমাদের সাধারণ মানুষের কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার সময় শেখ পরিবারের বা শেখ মুজিবের মুক্তিযুদ্ধ নিয়ে বিন্দু মাত্র কন্ট্রিবিউশন নাই। যখন তিনি 7ই মার্চের ভাষণ দিলেন, ভাষণের কয়েক মাস পরেই তো তিনি বললেন যে আমি সিলিন্ডার, আমি আসলে চাই না যে বাংলাদেশ পাকিস্তান ভিন্ন ভিন্ন হয়ে যাক বা বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করুক। তিনি চাইছিলেন যে ক্ষমতা, তিনি চাইছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি এর চাইতে বেশি কিছু বা বাংলাদেশ স্বাধীন হোক তিনি এমন কিছুই চান নাই। তিনি যখন দেখেন যে পরিস্থিতি পুরাই ঘোলাটে, তখন তিনি সিলিন্ডার করে চলে গেলেন পাকিস্তান কারাগারে, তাকে নিয়ে যাওয়া হলো। আর তিনি যাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের মেজর জিয়া, আমাদের মেজর ডালিম, আমাদের অনেকজন ছিল, আমাদের মেজর ওসমানী সহ আমাদের বড় বড় মুক্তিযোদ্ধারা যারা ছিলেন ফ্রন্ট লাইনে, যারা জীবন বাজি রেখে আমাদের দেশকে মুক্ত করেছে, অথচ দেশ স্বাধীন হওয়ার পর তারা বুঝতে পারলেন যে আসলে এই স্বাধীনতার মূল ইন্ধন ছিল ভারতের। ভারত চাইছিল যে আসলে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে তারা নিয়ে নেবে, নিয়ে তারা আমাদের বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে ভারতের সাথেই রাখবে। কিন্তু এটা আমাদের মেজর ডালিম, আমাদের মেজর ওসমানী, তারা এটা বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশ যে আমরা স্বাধীন করলাম, আসলে এই স্বাধীনতা তো আমরা টিকে রাখতে পারবো না। কারণ আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হইতেছি। তখন তারা এটা থেকে লিভ নেওয়ার ট্রাই করলো, কিন্তু শেখ মুজিব ভারতের কাছে গিয়ে ভারতের ফাঁদে পা দিয়ে সে ক্ষমতালোভী মানুষ, সে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সে ভারতের সাথে মিশে গেল পুরোপুরি। ইভেন ভারতীয় রক্ষী বাহিনী শেখ পরিবারকে নিরাপত্তা দিতে লাগলো। আমাদের দেশে সেনাবাহিনী আছে, আমাদের পুলিশ ছিল তৎকালীন, আমাদের বিডিআর ছিল, আমাদের নৌবাহিনী ছিল, তাদেরকে না রেখে ভারতীয় রক্ষী বাহিনী শেখ পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আনা হয়েছিল। বিষয়টা খুবই কেমন যেন হয়ে গেল না। মেজর ডালিম, খন্দকার মোশতাক এবং যারা যারা ছিল আমাদের সেনাবাহিনীর ফ্রন্ট লাইনে, তারা ঠিকই বুঝতে পারছিল যে ভারত পুরোপুরি আমাদের দেশকে নিয়ন্ত্রণ নিয়ে নিছে শুধুমাত্র শেখ মুজিবকে বসিয়ে। শেখ মুজিবকে না হটালে আমাদের বাংলাদেশ আজকে সিকিমের মতো ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে থাকতো। তাই তারা সেই ভুলটি করেননি, তারা শেখ মুজিবকে সরিয়ে দিয়েছে। কারণ শেখ পরিবারের কারো কোনো কন্ট্রিবিউশন ছিল না। শুধু 7ই মার্চে তিনি একটি ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে তিনি জেলে গেছেন। এর মধ্যে আমাদের লক্ষ লক্ষ শহীদদের জীবনের বিনিময় আমাদের বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর তিনি দিল্লি হয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে তিনি লন্ডন হয়ে বাংলাদেশে আসছেন। এসে তিনি
বাংলাদেশের ক্ষমতায় বসে গেছেন। তিনি যারা ছিল তৎকালীন তাজউদ্দিন আহমেদ সহ তাদের সহপাঠী কাউকে জিজ্ঞেসই করেননি যে আসলে আমাদের বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, আমরা কিভাবে ক্ষমতায় পেলাম। তিনি ক্ষমতায় বসে গেছেন। শুধু ক্ষমতায় বসেননি, তিনি রক্ষী বাহিনী তৈরি করছেন। তিনি আমাদের সেনাবাহিনীদের যারা ছিল বড় বড় পদের, তাদেরকে তিনি তার বাহিনী দ্বারা অপমান করতেন। গাজী গোলামের মতো একটা মূর্খ ব্যক্তি, তাকে তিনি তৎকালীন আওয়ামী লীগের ঢাকা জেলার সভাপতি বানিয়েছিলেন। সেই ব্যক্তিকে দিয়ে তিনি মেজর ডালিম সহ বড় বড় আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে তিনি অপমান করতেন। মেজর ডালিমের খালাতো বোনের বিয়েতে সেই কনেকেও উঠিয়ে আনা হলো, মেজর ডালিমের ওয়াইফকে এবং তার শাশুড়িকেও উঠিয়ে আনা হলো। কার মাধ্যমে? এই গোলাম গাজীর মাধ্যমে। তাকে তিনি এমন পাওয়ার দিচ্ছেন যে তিনি সেনাবাহিনীদেরকেও তিনি ছাড়ান নাই। তাহলে সেই সেনাবাহিনী শেখ মুজিবের সাথে কেমন ব্যবহার করবে? যে ব্যবহার করছে উচিত হয়েছে। যাক, সবশেষে আমি আমার লক্ষ লক্ষ স্যালুট জানাই আমাদের সাহসী সাংবাদিক ইলিয়াসকে, যে ইলিয়াস ভাই আমাদের এই বর্তমান জেনারেশনের গৌরব, আমাদের পুরো বাংলাদেশের গৌরব, আমাদের 18 কোটি মানুষের গৌরব। আসসালামু আলাইকুম।